আগামী 20 তারিখে পঞ্চম পর্যায়ের ভোট। আমরা আজকে সিপিএম এর তরফ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে গিয়েছিলাম। আমার সঙ্গে কমরেড সুজন চক্রবর্তী ছিলেন। আমরা চাই প্রথম 3টি পর্যায়ে যেরকম দুর্ঘটনাবিহীন নির্বাচন হয়েছিল, মানুষ অবাধে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং গোটা দেশের যা গড়পড়তা তার থেকে অনেক বেশি মানুষ ভোট দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে রক্তপাতহীন নির্বাচন হয়েছিল, এমনকি মুর্শিদাবাদ জেলায় যেখানে পঞ্চায়েত নির্বাচনে এত খুনোখুনি হলো, এত মানুষের প্রাণ গেল। কিন্তু চতুর্থ পর্যায়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম এবং দেখলাম যে বেশ কিছু জায়গায় নানান ঘটনা ঘটেছে। বুথ জ্যাম, সেখানে দাঁড়িয়ে ভোটারদেরকে ভয় দেখানো, ভুয়ো পোলিং এজেন্ট, ভুয়ো ভোটার ধরা পড়েছে কৃষ্ণনগরে হাতে নাতে। তারপরে বোমাবাজি, মস্তানি, ভোটারদের ভয় দেখানোর জন্য, এবং রাজ্য পুলিশের কিছু ভূমিকা, যে জন্য রাজ্য পুলিশকে নির্বাচনের কাজের থেকে আলাদা করে রাখা হয়েছিল। আশ্বস্ত করেছেন সিও, স্বীকার করেছেন যে চতুর্থ পর্যায়ে লোকবল কিছু কম ছিল, অন্যান্য রাজ্য থেকে যে বাহিনী আসার কথা ছিল তারা পৌঁছায়নি। কিন্তু আমরা বলেছি এখন ভোটারদের মধ্যে স্বস্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা বোধ জাগিয়ে তোলার জন্য কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন এলাকা, ইতিমধ্যে ম্যাপ আছে, আমরা জানিয়েছি। আর গত পঞ্চায়েত নির্বাচনে কোথায় ভোট লুট হয়েছে, কোথায় গণনায় লুট হয়েছে, কোন আধিকারিক, কোন পুলিশ অফিসার কি ভূমিকা পালন করেছেন, এই সব ম্যাপিং আছে, আমরা সেগুলো দিয়েছি। কোন গুন্ডা বদমাইশ কোথায় কি করে, মস্তানি কোথায়, সন্দেশখালির মতো কোথায় কোথায় এরকম পুলিশ এবং এলাকার মস্তান, স্মাগলার, চোর জোচ্চোররা মিলে মুক্তাঞ্চল করেছে, সেগুলো আমরা বলেছি। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর। পঞ্চম পর্যায়ের ভোটে বিশেষত যেগুলো আন্তঃজেলা সীমানা আছে, কারণ দেখা যাবে গত কয়েক বছর সন্ত্রাস সেসব জায়গায় বেশি হয়েছে, যেহেতু পুলিশের কিছুটা অপদার্থ থাকে আর গা ঠাড়া ভাব থাকে, বলে ওর ওই জেলায় হয়েছে বলে এই জেলায় থাকে, যেগুলো ইন্টারসেকশন, ট্রাই জাংশন, সেখানে বিশেষ বন্দোবস্ত করতে বলা হয়েছে, প্রভাত ব্যবস্থা বলা হয়েছে। আর প্রিএমটিভ অ্যারেস্ট কিছু যারা বরাবরই করে, ভোটের সময় যাদেরকে ব্যবহার করা হয় বা যারা ওই কাজগুলো করার জন্যই রাজনৈতিক দলের ছত্রছায়া থাকে, তাদেরকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। আশ্বস্ত করেছেন তারা সেই ব্যবস্থা করবেন। আমরা স্পেসিফিক কিছু অভিযোগ দিয়েছি এবং আরো দেব, যেখানে দাঁড়িয়ে এখন যেখানে প্রতিদিন মানুষ সরব হচ্ছে, ভয় ভাঙছে, সন্ত্রাস ভাঙছে এবং বাম কংগ্রেসের সমর্থনে মানুষের ঢল নেমেছে। প্রচন্ড দাবদাহের মধ্যে, গরমের মধ্যেও দিনের বেলা, দুপুর বেলা হাজার হাজার মানুষ, কোনো এয়ার কন্ডিশন প্যাভিলিয়ন নয়, মাথার উপরে সবসময় ছাদও থাকছে না। মধ্যবঙ্গে, উত্তরবঙ্গে তাও কিছুটা বাগান ছিল, গাছপালা ছিল, এখানে ধুধু মাঠ, পিচের সড়ক, তার উপর দাঁড়িয়ে প্রার্থী যখন ঘুরছেন, রোড শো যখন হচ্ছে, মিছিল যখন হচ্ছে, সভা যখন হচ্ছে, সারাদিনের যে কোনো একটি ঘন্টায় 10টা-12টা সভা সিপিআইএম, বামফ্রন্ট এবং বাম ও কংগ্রেসের হচ্ছে। হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করছেন। আর অনেক নতুন মানুষ, তারা বুকে সাহস পেয়ে যে এগিয়ে আসছেন। সেখানে দাঁড়িয়ে আমরা চাই সেই মানুষের নিরাপত্তা, যারা এখনো সন্ধিয়ান আছেন, ঠিক মতো ভোট হবে কিনা, ঠিক মতো ভোট দিতে পারবে কিনা, তাদের ভোটগুলো সংরক্ষিত হবে কিনা, তাদের ভোটগুলো গণনা হবে কিনা। জাতীয় নির্বাচন কমিশনকে আমরা এটা বলেছি, সিওকে তা বলেছি, এবং এটা জনপ্রতিনিধি আইন অনুযায়ী তাদের দায় এবং দায়িত্ব। আমরা আমাদের কর্মী বাহিনীকেও সক্রিয় সতেজ করে রেখেছি এবং তারা তাদের ভূমিকা পালন করছে। দু একটি ঘটনায় কোথায় কোথায়, আমি আজকে নিজে বাঁকড়ায় গিয়েছিলাম, যেখানে হাওড়ার শ্রীরামপুর কেন্দ্রে রাতের বেলা তৃণমূলের গুন্ডারা আমাদের পতাকা খুলে নিয়েছিল। পরে আমরা জানান দিই এবং আবার পতাকা সেই রাত্রেই আমার কমিটিরা লাগিয়েছেন। সকালে আমি গিয়েছিলাম নিজে। ওসব জায়গায় আমরা জানি মাঝে মধ্যে এরকম গন্ডগোল তারা করার চেষ্টা করেছিল, সন্ত্রাস কবলিত এলাকা ছিল, এখন মানুষ এলাকাকে সন্ত্রাস মুক্ত করেছেন। তৃণমূলের নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। কেতুগ্রামে আমরা দেখেছি তৃণমূলকে খুন করেছে, এ রাজ্যে বক্রি ঘটেছে যেখানে তৃণমূলকে পুড়িয়ে মেরেছে, এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও কোথাও
তারা কেউ কেউ বিজেপি ঝান্ডা ধরে বিজেপি এবং তৃণমূলের দ্বন্দ্ব বলে দেখি, আসলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, যেটা আমরা বীরভূমের পাড়ি থেকে শুরু দেখেছি, এখনো সে ঘটনা কিছু জায়গায় ঘটছে। সে ব্যাপারে আমরা বলেছি ঝান্ডা জারি ধরুক, মস্তানি এবং গুন্ডামিকে রোধ করতে হবে। প্রতিদিন যেভাবে মিথ্যা প্রচার, কটু কথা, গালাগাল, ব্যক্তি আক্রমণ এবং তার সঙ্গে দাঁড়িয়ে মিথ্যা ফেক ভিডিও অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, এটা বিজেপি এবং তৃণমূলের প্রচারের হলমার্ক। বামপন্থীরা যখন সৃজনশীল কাজকর্ম করছে, গান, কবিতা, কার্টুন, মিম করে, সোশ্যাল মিডিয়া হোক, দেওয়াল লিখনে হোক, নাটকে, কবিতায়, গানে হোক প্রচার করছে, বক্তৃতার মধ্যে করাচ্ছে, তখন বিজেপি আর তৃণমূল ক্রমাগত নির্বাচনী প্রচারকে একেবারে খিস্তি খেউড়ে নিয়ে আসার চেষ্টা করছে। তাতে এদের সর্বোচ্চ নেতারাও সামিল হচ্ছেন এবং চরিত্র হনন করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র এমপি কিন্তু যেভাবে দীপশিতাকে তার একজন ছাত্রী, একজন মহিলা, একজন সম্ভাবনাময় নেত্রী এবং সবচেয়ে বড় প্রার্থী, তাকে যেভাবে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে, এটা শুধু কুরুচিকর নয়, এটা হচ্ছে তৃণমূলের যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, তার একটা উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে। মানুষ ছিচি করছেন এবং তৃণমূলের অনেক মানুষ, আমি ধন্যবাদ জানাবো, তারা এর প্রতিবাদ করেছেন এবং এটাকে ভালো চোখে নেননি। এখানে রাজ্যপালকে ঘিরে তোমরা আবার প্রশ্ন করবে। আমরা দেখছি যেহেতু ভোট গরম হচ্ছে, দুটো জিনিস দেখা যাচ্ছে, এক, সন্দেশখালী নিয়ে মিথ্যা প্রচার একে অপরের, আর অন্যদিকে হচ্ছে রাজ্যপালকে নিয়ে। আসলে যে বাইনারি তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা ভেঙে গেছে। আবার বিজেপি তৃণমূল এই সিএ এনআরসির মতো আবার ওইসব বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করছে, তাহলে কিছু হবে না। সিপিআইএম বিশেষত এবং তার সঙ্গে বামফ্রন্ট এবং বাম ও কংগ্রেস সমঝোতা করে আমরা আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে গোটা দেশ থেকে, দিল্লির মসনদ থেকে বিজেপিকে তাড়ানো, আর সেই লক্ষ্যে বৃহত্তর মানুষের ঐক্য গড়ে তোলা, সে কাজে আমরা অনেকটা অগ্রসর হয়েছি। গোটা দেশে বিজেপির হাওয়া যত পাতলা হয়েছে, তৃণমূলেরও তত দিকক্ষণে আমরা দেখছি তাদের যে সর্বোচ্চ নেতৃত্ব, তারাও কিরকম, হিন্দিতে বলে বোখলা গিয়া, সে কি বলবে কি বলছে বোঝা যাচ্ছে না। একদিন বলছে সিএর বিরোধিতা কে চিঠি, অন্যদিন বলছে সিএ কে সমর্থন করবো। একজন ইন্ডিয়া ব্লককে গালাগাল দিচ্ছে, অন্যদিন বলছে আমি সমর্থন করবো। একদিন বলছে আমি ইন্ডিয়া ব্লকের বাইরে থেকে সমর্থন করবো, অন্যদিন বলছে আমি ভেতরেই আছি। এগুলো আসলে left when it's trying to be on course, রুটি রুজি হকের কথা, বেকার সমস্যা, চাকরি বাকরির সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কৃষকের ফসলের দামের সমস্যা, আইন শৃঙ্খলা প্রশ্ন, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন, দুর্নীতি এবং দুষ্কৃতির যোগের প্রশ্ন, আমাদের রাজ্যে অপশাসন এবং তার সঙ্গে দাঁড়িয়ে গোটা দেশে দুঃশাসন, সেখানে লাভ জিহাদ, সেখানে হচ্ছে মব লিঞ্চিং, সেখানে হিন্দু মুসলমান এই মঙ্গলসূত্রা, এসব থেকে শুরু করে প্রধানমন্ত্রী বলছেন ঘুষপেটিয়া, অনেক সংখ্যা আছে, জনসংখ্যা। যে সরকার সেন্সাস করলো না, ইংরেজ জমানা থেকে 19 শতকের শেষ থেকে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, হোম মিনিস্ট্রি করার কথা। লকডাউনের নাম করে বললো, তাদের পিএম কেয়ারের টাকা লুট করলো, লকডাউনে অর্থনীতি ধ্বংস করলো, বাকি সব কাজকর্ম হলো, নির্বাচন হচ্ছে, নির্বাচনী প্রচার হচ্ছে, কিন্তু সেন্সাস হলো না। সেন্সাস করলো না, আর অন্যদিকে মিথ্যা প্রচার করছে, কোনো সংখ্যা তথ্য নেই সরকারের কাছে। আবার পরদিন যখন এনকাউন্টার হচ্ছে, ফেস করতে পারছে না, তখন বলছে আমি এরকম বলিনি। মিথ্যাচার। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেই যে মিথ্যা প্রচার করছেন, সেই মিথ্যার মানুষ ফেসে গিয়েছে। তারা যে প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন, সেটা মানুষ ধরে ফেলেছে। আর এই জন্যই দাঁড়িয়ে আমরা দেখছি নির্বাচনকে এখন যেন তেন প্রকারেণ মানুষের মতামতকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা নানা রকমের কলকাঠি নাড়ছেন বা কারসাজি করছেন। কোনো কলকাঠি নাড়া, কোনো কারসাজি কাজ করবে না। মানুষ ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরাতে পারলে নবান্নতেও চোরচোরটারা বেশি দিন থাকতে পারবে না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। ইটস হাফ ট্রুথ, অর্ধ সত্য। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন অবশ্যই তারা কংগ্রেস এবং বামের দিকে ফিরে আসছেন, ভোট দিচ্ছেন, কারণ তারা বুঝেছেন মূল্যবৃদ্ধি, বেকারি এবং এই দাঙ্গা হাঙ্গামা সবচেয়ে বেশি হচ্ছে গণতন্ত্রের উপর যে হামলা।
আমাদের যে সেকুলার ডেমোক্রেসি তাকে যেভাবে ওরা নিশ্চিহ্ন করতে চেয়েছে, সাংবিধানিক শাসনকে শেষ করতে চেয়েছে, তাতে মানুষ ভয় পেয়েছে। এই জন্য দেখবেন এখন অমিত শাহ বলছে না না আমি গণতন্ত্রের পক্ষে। আমরা ওরা বলেছিল এই ভোট শেষ ভোট, 2025 থেকে কোনো ভোটের দরকার হবে না। মানুষ সব সময় আমাদের এটা সিভিলাইজেশনাল ভ্যালুজ, সভ্যতার এটা মূল্যবোধ। মানুষ মিলনধর্মী সভ্যতায় আমরা বিশ্বাস করি, সংস্কৃতি বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, বৈচিত্র্যকে স্বীকার করি এবং আমাদের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতার যে মূল্যবোধ তাকে রক্ষা করতে চাই। গণতন্ত্রকে যেই শেষ করতে চাইবে তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। আজকে ওরা যেমন পার্লামেন্টে একেবারে কি বলে আনঅপোজড জেতার জন্য চেষ্টা করছে বা করেছিল, আমরা পশ্চিমবঙ্গে দেখেছি পঞ্চায়েত, পুরসভা, স্কুলের নির্বাচনে বিরোধী সাহায্য করা, প্রশাসনকে ব্যবহার করা এবং গণতন্ত্র অধিকার হরণ করা। মানুষ সেই হক ফিরে পেতে চাইছে। এই জন্য আমাদের স্লোগানের প্রথম শব্দ ছিল হক, সত্য, ন্যায় এবং অধিকার। তারপরে হচ্ছে রুজি রুটির প্রশ্ন। তোমার প্রশ্ন হচ্ছে যে প্রেডিক্ট করছে, হাফ ট্রুথ এই জন্য বললাম, তাহলে যারা তৃণমূলে ভোট দিয়েছিল, সিএনআরসির ভয় দেখিয়েছিলেন মমতা, এখন আবার ভয় দেখানোর চেষ্টা করছিলেন, সেই মানুষও ফিরে আসছেন। তাহলে বিজেপির হাওয়া কমলে, বিজেপির ভোট কমলে স্বাভাবিক নিয়মে যারা তৃণমূলের জন্য অতিষ্ঠ হয়ে বিজেপির দিকে গিয়েছিল বা যারা মনে করেছিল 56 ইঞ্চি শায়েস্তা করবে, তারাও ফিরে আসবে বিজেপির দিক থেকে। এটাই স্বাভাবিক। খুবই স্পেসিফিক্যালি বললে বাঙালি মুসলমান তাদেরকে তাদের জাতিসত্তা নিয়ে, তাদের ভাষা নিয়ে, তাদের ধর্মবিশ্বাস নিয়ে বিজেপি যেভাবে কোণঠাসা করার চেষ্টা করেছিল, যেভাবে বুলডোজার পলিটিক্স করেছিল, যেভাবে তাদেরকে আর বাঙালি মুসলমান বলা হতো না, রোহিঙ্গিয়া বা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা ঘুষপেটিয়া বলা হতো, তাদেরকে যেভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয়েছিল, যেভাবে গুরগাঁওতে, যেভাবে ব্যাঙ্গালোরে, যেভাবে দিল্লিতে, যেভাবে নয়ডাতে, যেভাবে অন্যত্র তাদের উপর আক্রমণ নিয়ে আসা হয়েছিল, সেখানে তৃণমূল তাদেরকে ভয় দেখিয়ে বলেছিল কে আটকাবে না মমতা। সেই মমতা এখন বলছেন সিএ কে সাপোর্ট করছি। এবং এখন তারা বুঝেছে বিজেপির এত সাহস বাড়লো কারণ তৃণমূল তাকে ডেকে নিয়ে এসেছিল রাজ্যে। তাহলে তারা যখন মুখ ফিরিয়েছে তৃণমূলের তরফ থেকে, তাহলে একই গ্রামে থাকে, পাশাপাশি থাকে তপশিলি জাতি, আদিবাসী মানুষ, নিম্নবর্ণের মানুষ। মমতা ব্যানার্জি যেহেতু এই শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান এদেরকে তো সামনে রেখেছিলেন, কাজল শেখ, কিন্তু লোকে দেখলো টাকা তো মেরে নিয়ে গেল অনুব্রত, পার্থ চ্যাটার্জি, অর্পিতা, জ্যোতিপ্রিয়, অভিষেক। তাহলে এই যে মানুষ যখন দেখতে পায় সত্যটা, তাহলে যে রাগটা মমতার পেছনে হওয়া উচিত ছিল, আরএসএস মমতাকে মমতাজ বানিয়েছিল আর রাগটা মমতাজের বিরুদ্ধে হয়েছিল। এখন যখন সরাসরি মমতার বিরুদ্ধে রাগ, তাহলে যারা এই জন্যই রাগ করে বিজেপির দিকে গিয়েছিল তারা বললো আরে ভাই আমরা তো একসঙ্গে আছি, আমাদের মধ্যে ভাগ কিসের। যে গ্রাম থেকে মুসলমানদের মিছিল বেরিয়েছে, বামপন্থী ঝান্ডা নিয়ে, কংগ্রেসের ঝান্ডা নিয়ে যারা একটা হয়েছে, তার পাশ থেকে তপশিলি জাতি, আদিবাসী মানুষ তারাও সঙ্গী হয়ে গেছেন। এই ঐক্যটাই হচ্ছে বাংলার ঐতিহ্য, এটাই ছিল আমাদের ইতিহাস। এবারের নির্বাচন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। তাতেই বিজেপি এবং তৃণমূল ভয় পেয়েছে, বিভাজন রাজনীতি কাজ করছে না, বাইনারি ভেঙেছে। ওখানে ধামাখালিতে গেস্ট হাউস ভাড়া করে সিবিআই রয়েছে এবং মানে ক্যাম্প অফিসও খুলেছে এবং গেস্ট হাউসেই পালা করে থাকবে সিবিআই অফিসাররা। কেন? চোর পালালে বুদ্ধি বাড়ে। যখন ইডি সিবিআই মার খেয়েছিল তখন কি করছিল কেন্দ্রীয় এজেন্সিগুলো? যতক্ষণ না মানুষ, আমরা যেটা বলেছিলাম গ্রাম জাগাও চোর তাড়াও, গ্রামের মহিলারা, মানুষরা যতক্ষণ না ঝাঁটা ধরে লাঠি ধরে এগিয়ে এসছেন ততক্ষণ পর্যন্ত এদের সাহস হয়নি, রাজ্যের পুলিশের হয়নি গ্রেপ্তার করার, কেন্দ্রীয় বাহিনীর হয়নি, ইডি সিবিআই একটা মামলা মোকদ্দমা করেনি। আর মিডিয়া তো সন্দেশখালী বলছে, আমার তো তাজ্জব লাগছে, গত একদিন হয়েছে, গত 10 বছর ধরে হয়েছে। কেন বাংলার মিডিয়া, সংবাদ মাধ্যম, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল তারা সন্দেশখালী শব্দটা উচ্চারণ করেনি কেন 10 বছর ধরে, আর এখন রোজ করছে কেন? এখানে তো সন্দেহ জাগে। আর সন্দেশখালী কি শুধু সন্দেশখালীতে?
এরকম মুক্তাঞ্চল, মুকুল রায়, মমতা, মাওবাদীদের নিয়ে, তারপরে গুন্ডা বদমাইশ সন্ত্রাসীদের নিয়ে, তারপরে অভিষেক আর শুভেন্দু, এই লুটপাটের তো ক্ষেত্র গোটা রাজ্য জুড়ে তৈরি করেছে। এই কলকাতার মুখে আছে এমন একটা জায়গা নেই, মফস্বলে নেই, অন্যান্য জেলায় নেই। কেন সে ব্যাপারে চুপ? কারণ বিজেপি চেয়েছিল ভোটটা যখন বাইনারি ভাঙছে, সন্দেশখালীকে কেন্দ্র করে সত্য মিথ্যা মিশিয়ে বাংলা বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে নয়। আমরা বললাম তৃণমূলের গুন্ডারা করেছে, তখন ওরা বললো রোহিঙ্গিয়া করেছে, বাংলাদেশি করেছে। এই প্রেস কনফারেন্স এখানে আমি বলেছিলাম। তাহলে যখন এই বাইনারিটা ভাঙছে, তখন ওরা ওদের সাজানো সন্দেশ যখন থালা খালি হয়ে গেছে, আর তোমরা যখন অনেকেই চিয়ার লিডারের মতো সন্দেশখালী করা হচ্ছে মিডিয়া তরফ থেকে, চিয়ার লিডারের মতো। যদি অপরাধের বিরুদ্ধে রিপোর্টিং হতো, তাহলে নিউজ পেপার এবং মিডিয়া যা আমরা কিনে পড়ি দেখি, তারা কেন যখন আমাদের নিরাপদ সর্দার যখন অ্যাসেম্বলি দাঁড়িয়ে বলছিল মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, জমি দখল হচ্ছে, লুটপাট হচ্ছে, কোনো মিডিয়া একটা লাইন লেখেনি, সন্দেশখালী শব্দ উচ্চারণ করেনি। আজকের বিজেপির নেত্রী অ্যাসেম্বলিতে মাইক বন্ধ করে দিয়েছিল, বলতে দেয়নি, সেই রিপোর্টিং কেউ করেনি। এখন হাত জেগেছে, চোর পাড়ায় বুদ্ধি বাড়ে শুধু সিবিআই নয়, মিডিয়ারও। তার আগে সাহস করেনি। আর নাহলে মমতা মুখ বন্ধ করে রেখেছিল নবান্ন থেকে উপর হুকম দিয়ে। যখন খবরের কাগজ, টেলিভিশনের কাছ থেকে আমি আশা করব যখন যেটা ঘটছে সেটা রিপোর্ট করা, বাড়িও নয় কমিও নয়। 10 বছর ধরে এই অত্যাচার হচ্ছে, মিথ্যা মামলা হয়েছে, ভয় দেখিয়েছে, সন্ত্রাস করেছে, ঘর ছাড়া করেছে, জমি কেড়ে নিয়েছে, জীবন জীবিকা থেকে মানুষকে সরিয়েছে। তখন দাঁড়িয়ে কোনো কথা বলা হয়নি। তখন আমরা যখন বলার চেষ্টা করেছি, আজকে যারা সিপিএম এর রেজাল্ট কি হবে সেটা বলছে, তারা তখন দূরবীন দিয়ে সিপিএম কে দেখেনি, আর তখন মিডিয়ার একটা সেকশন বয়কট করেছিল, বড় একটা সেকশন। এখন যা ঘটছে সেগুলো বিবরণ দিন। তার বদলে কেন ছুটছেন যে হ্যান্ড আউট আপনাদের দেওয়া হচ্ছে কালীঘাট থেকে বা নাগপুর থেকে? প্রতিদিন এই যে হাজার হাজার মানুষ নামছেন সন্ত্রাসকে উপেক্ষা করে, ভয়কে উপেক্ষা করে, সন্ত্রাস মুক্ত হচ্ছে একটার পর একটা এলাকা। কিন্তু ফেক ভিডিও না হলে আপনারা খবর করবেন না, ফেক নিউজ না দিলে আপনারা খবর করবেন না, হ্যান্ড আউট না আসলে নাগপুর থেকে বলবেন না, তৃণমূল ভবন থেকে কিছু না বলে দিলে খবর হবে না। আমি উদাহরণ দিয়ে বলছি, সন্দেশখালীদের বলছি। কবার লিখেছেন শুভেন্দুর সঙ্গে, অভিষেকের সঙ্গে যখন শাহজাহানরা বেড়ে উঠছিল, আর প্রতিদিন বলছিল দেখো পিসি বাড়ছি আমি। এই বারবারন্ত কেন হয়েছে? পুলিশ নিশ্চুপ ছিল, এই জন্য রাজ্যের নির্বাচনের প্রক্রিয়া থেকে পুলিশকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যদি মিডিয়াও নিশ্চুপ ছিল, আমি তো জিজ্ঞাসা করতে চাই কোথায় গেল এখনো? যদি বলেন এখনো রিপোর্ট করছি, তাহলে এই প্রশ্নগুলো কেন করছেন? তাহলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলে একটা কথা আছে, অন্তঃতদন্তমূলক সব প্রতিবেদন বেরোতো, টেলিভিশন চ্যানেলের নাট্য রূপ দিয়ে সব ছবি নাটকের রূপ দিয়ে বানানো হতো। সেগুলো হচ্ছে না কেন? কেন সন্দেশখালী ঘটনা নিয়ে একটা নাট্য রূপ দেওয়া হচ্ছে না কেন? এখন মমতা বলছেন শুভেন্দু করেছিল, শুভেন্দুর বাপ করেছিল নন্দীগ্রামে, আর তখন যে নাট্যরূপ বানিয়েছিলেন সেখানে এই চরিত্রগুলো অ্যাবসেন্ট ছিল কেন? আমরা চাই বাস্তবে যা ঘটনা ঘটছে, যে অন্যায় হচ্ছে, সেটার প্রতিফলন ঘটুক। জামিন অযোগ্য ধারায় সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সন্দেশখালীর যে বিজেপি নেত্রী, তাকে দ্রুত জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। এফআইআর এ জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন। কিন্তু আরেকটা সংশোধন, যে কোর্ট রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে এবং জিজ্ঞাসা করেছে যে এই সমস্ত কিছুর মাস্টারমাইন্ডকে তার উত্তর দিতে হবে। সন্দেশখালীর সন্দেশ বা এই রায়ের সন্দেশটা কি? ভিত্তিহীন অভিযোগ, মিথ্যা অভিযোগ, সাজানো মামলা। প্রবীর প্রকাশত বিজ্ঞান কর্মী, শান্তি আন্দোলনের নেতা, সম্পাদক নিউজ ক্লিকের। সুপ্রিম কোর্ট বলেছে তার আটক অবৈধ, বেআইনি, অভিযোগ সব ভিত্তিহীন। নজর এড়িয়ে যাচ্ছে। উমর খালিদ এখনো জেলে আছে এবং একই রায় হবে। ভিত্তিহীন অভিযোগ,
মিথ্যা মামলা। আমরা দেখেছি ভীমা করে গাঁওতে তপশিলি জাতির মানুষদের অধিকার নিয়ে যারা লড়াই করছিল, বলেছিল, লিখেছিল, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাদেরকে আরবান মাওয়িস্ট বলে জেলে পুরে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট মুক্তি দিয়েছে এবং বলেছে এগুলো অন্যায়। আমরা দেখেছি শাহিনবাগ থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশে গোটা দেশে যারা সিএ এনআরসি বিরুদ্ধে ধর্ণা দিচ্ছিল, অভিযোগ করছিল, তাদেরকে কিভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। দিল্লির দাঙ্গার সময় আমরা দেখেছিলাম কিভাবে সিপিআইএম এর নেতাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, যারা দাঙ্গা বিরোধী ভূমিকা পালন করেছিল। ওই প্রশ্নগুলো আসে না, রিপোর্টিং গুলো হয় না। তাহলে আজকে বার্তাটা কি? কেন্দ্রের শাসক দল হোক বা রাজ্যের শাসক দল হোক, উত্তরপ্রদেশের যোগী সরকার হোক বা রাজ্যের মমতা সরকার হোক, দিল্লি পুলিশ হোক অমিত শাহের বা কলকাতা পুলিশ হোক রাজ্য পুলিশ হোক, তারা শাসক দলের দালাল হয়ে মিথ্যা অভিযোগগুলো করছে রাজনৈতিক মদতে, রাজনৈতিক স্বার্থে। মিথ্যা মামলার বিরুদ্ধে যদি হন তাহলে পরিষ্কার করে সব মিথ্যা মামলার বিরুদ্ধে বলুন। 80,000 মিথ্যা মামলা সিপিআইএম কর্মীদের উপর হয়েছে গত 12 বছর ধরে, আর সব কটা হ্যাজ ফলেন ফ্ল্যাট প্রতিদিন। আর মুখ্যমন্ত্রী যে সমস্ত মন্তব্য করেছেন তার জন্য অভিযোগ যাওয়া উচিত, কিন্তু বিজেপি অভিযোগ করবে না। যেই করুক, এটা একটা থেকে বাকিদেরকে উদাহরণ নেওয়া উচিত। প্রথমে তৃণমূলের বলা উচিত কল্যাণ ব্যানার্জিকে দীপশিতা সম্পর্কে যে সমস্ত কমেন্ট করেছে তার জন্য ক্ষমা চান। প্রতিদিন যে অপমান মানুষকে করছে বিজেপি এবং তৃণমূল বিরোধীদের করছে, তার জন্য ক্ষমা চান। ভালো, ক্ষমা চাওয়া উচিত, এবং সেটা শুরু হওয়া উচিত মমতা ব্যানার্জির বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে ক্ষমা চাওয়া দিয়ে। কল্যাণ ব্যানার্জিরও ক্ষমা চাওয়া উচিত, বুদ্ধদেব ভট্টাচার্য যা বলেছিলেন তার জন্য ক্ষমা চাওয়া উচিত। এখন কেউ আছে নাকি স্পোক্স পারসন? আচ্ছা, মমতা যা বলছে তাকে মনে হচ্ছে কনফিউজ, তৃণমূল যা করছে তাকে মনে হচ্ছে দলটা কনফিউজ। আমরা দেখছি সাংবাদিকরাও কনফিউজ হয়ে গেছে, একজন বলছে প্রাক্তন, একজন বলছে বর্তমান। আমার এটা ঘন্টায় ঘন্টায় যদি পাল্টে আমার পক্ষে খুব মুশকিল আছে। ঘন্টায় ঘন্টায় পাল্টাচ্ছে, বাংলার আবহাওয়া এত ঘন ঘন পাল্টায় না লন্ডনের মতো, যেভাবে এদের পাল্টাচ্ছে। যাক গে, মানুষ এখন মুখপাত্রদের ছুড়ে দিয়ে তলাপাত্রদের নিয়ে পড়েছে। আমরা যে বাম এবং কংগ্রেসের এই যে সমঝোতা হয়েছে, এই যে এত হাজার হাজার মানুষ যে নেমেছে, এগুলো হচ্ছে সব তলাপাত্র। মুখপাত্রদের মুখ দেখে আর হচ্ছে না, ওদের ভুলে যাও। নো, মানুষের আদালতে বলেছি, মানুষের আদালতে বলেছি এবং বলছি। না, প্রশ্ন হচ্ছিল কি কেন করলাম তো কি, প্লিজ। ঘড়ির কাঁটায় আগে পিছু হলে ওটাকে অ্যাডজাস্ট করা যায়, পাখার ব্লেডগুলোকে অ্যাডজাস্ট করা যায়? তো সবসময় মিথ্যে কথা বলে যাচ্ছে, সবসময় তো ঘুরছে ঘড়ি, ওটাকে সুইচ অফ করতে হয়। এসব বলদ, বদল, বদলা, এগুলো গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক কাঠামো থেকে যদি এগুলোকে বাদ দেওয়া হয় সবচেয়ে ভালো হবে। ভুলে যাও না ওটা, প্লিজ ছেড়ে দাও। আমি সন্দেশ খাওয়াতে পারবো না এখানে, প্লিজ বলো, অন্য কোনো প্রশ্ন থাকলে বলো। এগুলো অনেক অঙ্কের নাটকগুলো হবে, এগুলো হয় কারণ ভোটটা হচ্ছে মানুষের। সেখানে দাঁড়িয়ে মানুষের কাছে ওরা যেতে ভয় পাচ্ছে, মানুষের বিষয়গুলো, বেকারি, দারিদ্র, অশিক্ষা, কৃষকের ফসলের দাম, মজুরি, মূল্যবৃদ্ধি, এসব নিয়ে কথা বলছে না।
সেখান থেকে ওরা শিফট করতে চাইছে, বিজেপি তৃণমূল দুজনে মিলে। এগুলো তারই উদাহরণ। তোমরা সেখানে নাটক বদন করো, কিন্তু আমি ওই জন্য ওই মধ্যে ওই ফাঁদে পড়ছি না। আমরা বলেছি ওরা ভুল এজেন্ডা নিয়ে আসবে, আমাদের মূল এজেন্ডায় থাকতে হবে। বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনে বলা হচ্ছে যে গত পঞ্চায়েত ভোট এবং বিধানসভা ভোটের যে ফলাফল বা গণনা নিয়ে যে অশান্তি, বিভিন্ন ভিডিওকে দেখা গিয়েছিল সশস্ত্র হয়ে কাজ করতে, সেই দাবিগুলি সহ স্ট্রং রুমের মূলত যে ব্যালট এসে জমা হচ্ছে যেখানে, সেই স্ট্রং রুমের নিরাপত্তা বাড়ানো হোক। সার্বিকভাবে স্ট্রং রুম নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে আলাদাভাবে বিজেপি জাতীয় দল, বিজেপি শাসন ক্ষমতায় আছে দেশে, তাদেরকে তাদের অপশাসন থেকে মুক্তি হওয়ার জন্য মানুষ ইভিএম মেশিন দিচ্ছেন, এবার ব্যালটে হচ্ছে না। এটা তাদের জানা দরকার, তোমাদের জানা দরকার। এবং এটা জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছেন জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তাহলে আমি চাইবো বিজেপি যদি সাহস থাকে দিল্লিতে ইসিআই এর কাছে বিজেপি ফর ইন্ডিয়া বলুক যে ইভিএম এ নিয়ে গন্ডগোল হতে পারে, গন্ডগোল হচ্ছে বা পাল্টানো যাচ্ছে বা পাল্টাচ্ছে, এই ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আই চ্যালেঞ্জ, লেট বিজেপি গো অ্যান্ড আস্ক ইসিআই যে তাদের শঙ্কা আছে, ইভিএম মেশিন ঠিকমতো সংরক্ষিত হচ্ছে না, ঠিকমতো সিল হচ্ছে না, ঠিকমতো স্ট্রং রুম রাখা হচ্ছে না, ঠিকমতো পাহারা হচ্ছে না, এবং সেটা পাল্টানো যায়, পাল্টানো যেতে পারে। এই জন্য ইসিআই কড়া ব্যবস্থা নিক। যদি তাদের সাহস থাকে, আমি 72 ঘন্টার মধ্যে দেখতে চাই যে ইসিআই এর কাছে বিজেপি গিয়েছে, কান মলাকে ফিরে আসবে। ধন্যবাদ। একটা